উদ্যোগ এবং এটার মাধ্যমে জনগণ সচেতন হবে রাস্তা পারাপারের বিষয়ে। কিন্তু দুটো কাজ করা উচিত ছিল, একটা হলো ভালো প্রচারণার দরকার ছিল, যেটা অনেকে বলেছেন জানেনই না, জানতে পারেননি। দ্বিতীয় কথা হলো পুলিশ তো নিজে, ট্রাফিক পুলিশ নিজেও তো শৃঙ্খলা মানেন না। লাল সিগন্যাল দিয়ে তিনি গাড়ি পার করছেন, আবার যখন সবুজ সিগন্যাল তখন তিনি গাড়ি আটকে রাখছেন। এই ঢাকা শহরে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল আপনি জানেন কোটি কোটি টাকা খরচ করে জাপানিজ কারিগরি বিশেষজ্ঞ এনে বাংলাদেশে এটা করা হয়েছিল। কিন্তু আপনি দু একটা রাস্তা ছাড়া, গুলশান কিংবা ধরেন বনানী, এই দু একটি রাস্তা ছাড়া কোথাও আর এই ট্রাফিক সিগন্যাল মানা হয় না। এখানে একটুখানি আমি বলি, আপনি হয়তো নিজেও জানেন যে বিষয়টা, যে ট্রাফিক সিগন্যাল বাতিগুলো এগুলার মালিকানা হচ্ছে সিটি কর্পোরেশন, ব্যবস্থাপনার দায়িত্বে হচ্ছে কোঅর্ডিনেশনটা হচ্ছে আমাদের বেশিরভাগ জায়গাতে কোঅর্ডিনেশনের, কিন্তু রাস্তায় থাকে ট্রাফিক পুলিশ, তার ম্যানুয়ালি ডিল করতে হয়। আমি যে তখন তারা ম্যানুয়ালি ডিল করে না। আরেকটি বিষয় আছে এখানে, সেলিম, আরেকটি বিষয় আছে, সেটা হলো ভিআইপি প্রটোকল। আমাদের দেশে মন্ত্রী, সাংসদ, সচিব, বিচারপতি, এমনকি মিডিয়া যেভাবে উল্টা দিক দিয়ে গাড়ি যায় এবং তাদেরকে প্রটোকল দিতে গিয়ে যে অবস্থাটা তৈরি হয়, এইখান থেকে শুধুমাত্র সাধারণ মানুষকে আপনি সচেতন করবেন, সাধারণ মানুষকে বাধ্য করবেন দণ্ড মানতে, অন্যদেরকে করবেন না, তাহলে কিন্তু এইটা বেশি দিন এইভাবে আবার। এর সাথে আরেকটা বিষয় যোগ হচ্ছে, আপনার মোটরসাইকেল চালকরা এরাও কিন্তু সাংঘাতিক বেপরোয়া। এবং আরো একটি বিষয়, সেটা হলো বাসগুলো। ঢাকা শহরে যে কয়টা বাস চলে, যেখানে থেমে যাত্রী ওঠানো, যেখানে থামা, যেখানে যাত্রী ওঠানো নামানো, এই বিষয়গুলো পুরো আসলে নগরীর যানবাহন ব্যবস্থাপনা পুরোটাকে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। শুধু খণ্ডিতভাবে দেখলে এই উদ্যোগটা ভালো, কিন্তু খণ্ডিত, এটাকে আরো সামগ্রিক করা প্রয়োজন আছে। তো রেজা ভাই, এই জায়গায় আমি একটি কথা বলবো একটুখানি, সেটা হচ্ছে যে শাস্তির যে বিধানটা করা হয়েছে 50 টাকা জরিমানা অথবা 6 মাসের জেল। 50 থেকে 200 টাকা, 50 থেকে 200 টাকা, মিনিমাম 50 টাকা। তো এই যে 200 টাকা জরিমানা অথবা 6 মাসের জেল, এইটা কতটা সাজুজ্যপূর্ণ আসলে? আমরা এই বিষয়ে থাকবো, আবার একটু বিরতিতে যেতে হচ্ছে, আবার একটু বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দেখছেন বাংলাদেশ এখন। আমরা আলোচনায় ছিলাম নিয়ম ভঙ্গকারী পথচারীদের যে শাস্তি বিধান, সে বিষয়টিতে আলোচনায় ফিরে যাচ্ছি। সেলিম ভাই বলছিলেন যে 50 থেকে 200 টাকা জরিমানা এবং 6 মাসের জেল, এটা কতটা আসলে সাজুজ্যপূর্ণ যে এরকম একটা লঘু অপরাধের জন্য 6 মাসের জেল দেয়া? এটা একটা অসঙ্গতি। আজকে দেখো জেল যে দেওয়া হয়নি, এটা একটা অসঙ্গতি। আরো কিছু অসঙ্গতি রয়ে গেছে। ধরেন যে আপনি বাধ্য করছেন যে আপনি ফুট ওভারব্রিজ ব্যবহার করেন, কিন্তু ফুট ওভারব্রিজের পরিবেশটা যদি আপনি দেখেন, বেশিরভাগই অত্যন্ত নোংরা। সিটি কর্পোরেশন কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করে না এবং সেগুলো বিভিন্ন ধরনের হকারদের দ্বারা দখলকৃত। সারাটা দিন মানুষ হাঁটতে পারে না। এর বাইরে মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত যুবক, সন্ধ্যার পরে ভাসমান পতিতা থেকে শুরু করে ছিনতাইকারী, আমার মনে হয় যে এই দিকটা খুব নজর। এবং কোন ফুটওভার আমি দেখেছি মানে ফ্যামিলি বসবাস করে, টোটাল ফ্যামিলি সেখানে, ছাগল নিয়ে আমি দেখেছি যে ছাগল। নিউ মার্কেটের ফুটওভারে যদি আপনি তো 1 ইঞ্চি জায়গা নেই, ওখানে কিছুই হকারদের দখলে। দুই একটা ফুটওভারব্রিজ ভালো, দুই একটা ফুটওভারব্রিজ ভালো। আমার মনে হয় যে নাগরিক সচেতনতার পাশাপাশি এই ব্যবস্থাপনার উন্নয়নটা খুব জরুরি। কিন্তু এই যে আমাদেরকে যে অংশটিকে নেওয়া হয়েছে, এই প্রথম, জানি না পরে কোনো চলবে কিনা অভিযান, এটিকে কি আপনি যুক্তিসঙ্গত মনে করছেন যে রূপসী বাংলা থেকে ফার্মগেট পর্যন্ত বা এই পর্যন্ত, এর বাইরেও তো অনেক ফুটওভারব্রিজ, যেমন আমরা কাকরাইলের ফুটওভারব্রিজের কথা জানি যে ওখানে উইলসেটেল স্কুলের দুর্ঘটনা, মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে। এবং ওই ঘটনাটা যদি আপনি দেখেন, পাশেই ফুটওভারব্রিজ ছিল, কিন্তু মা কিন্তু সন্তানকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এরকম। আপনি যে জায়গাটা বলছেন যে রূপসী বাংলা থেকে শুরু করে ফার্মগেট পর্যন্ত, এর মধ্যে একটি যেটি বাংলা মোটর মোড়ে, ওটি কিন্তু ব্যবহার হয় না। সব মানুষ মাঝখানে, আমি নিজে আজকে সন্ধ্যায় দেখে এসেছি, আজকে সন্ধ্যায় আমি ওদিক দিয়ে পার হয়েছি এবং দেখেছি যে শত শত মানুষ ওভারব্রিজ বাদ রেখে নিচ দিয়ে পার। ট্রাফিকও তো মানে ডিসরাপশন হচ্ছে। পুলিশ নিজে রিকোয়েস্ট করছে, সন্ধ্যার সময় আমি দেখলাম আইন বাস্তবায়ন রিকোয়েস্ট করছে, তারপরেও মানুষ কিন্তু। এই সমাধান আসলে কি? এর সমাধান আসলে মানে এরকম নাগরিক সচেতনতার পাশাপাশি ব্যবস্থাপনাটা খুব জরুরি। ব্যবস্থাপনার উন্নয়নই কিন্তু মানুষকে বাধ্য করে যে সিস্টেমের ভিতরে। আসলে সিস্টেম ডেভেলপমেন্টের বিকল্প নেই, সিস্টেম ডেভেলপ করতেই হবে আমাদের, ব্যবস্থাপনার বাইরে কোনো কিছু নেই। আমরা আজকে হাজী ছাত্রলীগের একটু প্রসঙ্গে আসি, যে প্রধানমন্ত্রী 2 দিন হলো ঘোষণা দিয়েছেন শিক্ষাঙ্গনের সন্ত্রাস।
সিলেটের পরে আজকে কিন্তু আবার ছোট্ট ছোট ঘটনায় চট্টগ্রামে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে, অনেক আহত হয়েছে। হাজী দানেশ দিনাজপুরে শিক্ষকদেরকে পিটিয়েছে। 3 সপ্তাহ ধরে শিক্ষকদেরকে শুধু পিটিয়েছেন তারা। হ্যাঁ ছাত্রলীগের ঘটনাটি, এইটা আসলে কিভাবে দেখছেন? ভয়ঙ্কর। ছাত্রলীগ অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে সমস্ত ছাত্র রাজনীতির কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে ছাত্রলীগ, এবং এটা কোনোভাবে মানা যাচ্ছে না। কোনো সচেতন মানুষ ছাত্রলীগের এই আয়োজনকে মেনে নিতে পারছে না। একটি কথা আমি এই অনুষ্ঠানের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই ছাত্রলীগের নেতাদেরকে, ছাত্রলীগের টেন্ডার দিতে হবে, ছাত্রলীগের রাজনীতি করতে দিতে হবে, ছাত্রলীগের ব্যবসা দিতে হবে, ভর্তি সুবিধা দিতে হবে, ভর্তি বাণিজ্য সিট বাণিজ্য করতে দিতে হবে। ছাত্রলীগ আওয়ামী লীগকে কি দিয়েছে? ছাত্রলীগ এই দেশকে কি দিয়েছে? গত ৬-৭টি বছর যদি আপনি দেখেন ছাত্রলীগ আওয়ামী লীগেরই বা কি দিয়েছে, এই সরকার কি দিয়েছে? দুর্নাম ছাড়া এই দেশকে কি দিয়েছে, ছাত্র সমাজকে কি দিয়েছে ছাত্রলীগ? ছাত্রলীগের নেতাদের কাছে বিনীত প্রশ্ন এটি। আমরা আমাদের কথা বলেছিলাম সভাপতি বদিউজ্জামান সোহাগের সাথে, উনি বলেছেন যে এগুলি আসলে সে একই কথা, যে ভাড়াটে এবং বাইরের। উনি যা বলেন এগুলো মুখস্থ কথা। উনি আজকে যা বলেছেন 5 বছর আগে তাই বলেছেন, আমি বিশ্বাস করি 3 বছর পরে তাই বলবেন। ওনার বক্তব্যের মধ্যে ছাত্রলীগের অবস্থার উন্নয়নের কোনো ইঙ্গিত নেই। আমি ছাত্রলীগ নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন এগুলো কেন হচ্ছে, তিনি দায়সারাভাবে বললেন যে আমাদের ভেতরে শিবিরের অনুপ্রবেশ ঘটেছে এবং শিবিরের ছেলেরা এগুলো করছে। তো আমি তখন শিবিরের ছেলেপেলেদের এই সংগঠনে অনুপ্রবেশ ঘটানোর সুযোগটা কারা দিয়েছে সেটা বলেন আমাকে। আপনারা কি চেনেন না শিবির কারা করে? হ্যাঁ, শুরুর দিকে বিশেষ করে সরকার আসার পর আমরা শুনছিলাম যে কোথাও শিক্ষাঙ্গনের এবং স্বয়ং সৈয়দ আশরাফ পর্যন্ত বলেছিলেন যে ছাত্রলীগের শিবিরের অনুপ্রবেশ। আর যখনই কোনো গন্ডগোল ঘটছে, কেউ মারা যাচ্ছে, বলছে সে আমাদের কর্মী, তার আগ পর্যন্ত সবকিছু তাদের। এবং মানু আপনি হয়তো জানেন যে সিলেটে যে ছেলেটি মারা গেল সুমন দাস, তার সাথে যে গুলিবিদ্ধ হয়েছে যে ছেলেটি সাগর, সেটা খোলা চিঠি দিয়েছে। আজকে আরেকটি খোলা চিঠি শাহজালালের যিনি সভাপতি, তিনিও যে আমাদেরকে ওন করা হচ্ছে না, অথচ আমরা মানে বঙ্গবন্ধুর নাম শুনে স্লোগান দিয়ে আমরা ছাত্রলীগ করি, ছোটবেলা থেকে করি। ছাত্রলীগ একটি বাণিজ্যিক সংগঠনে পরিণত হয়েছে। এবং এখানে আমি আরেকটি কথা বলবো যে ওয়ার্ল্ড ওয়াইড নাই বলি আমি, বাংলাদেশের মতো দেশটাতে যখন নির্বাচনী ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী একটা মানে প্রক্রিয়ার দিকে যাচ্ছে, যে নির্বাচনের মধ্যে দিয়েই সরকার পরিবর্তন হবে, সেইখানে এই গেল 2টি নির্বাচনে আওয়ামী লীগের ভোট আদায়ে ছাত্রলীগ কি ভূমিকা রেখেছে, যেটা রেজা ভাইও বললেন, এটা একটা প্রশ্ন। এখন প্রশ্ন এসে দাঁড়ায়, তাহলে এই সহযোগী সংগঠনগুলোর আদৌ কি দরকার আছে? কারণ যেখানে ভোট জনগণ দেবে সেখানে উন্নয়নই ভোট আদায় করবে, জনগণের কল্যাণে ভোট আদায় করবে। কিছু কাজ সরকারকে করতে হবে। যেমন দেখেন যে স্বৈরাচারী সরকারের আমলে ডাকসু নির্বাচন হয়েছে এবং অন্যান্য ছাত্র সংসদে প্রায় 30 বছর আজকে স্বৈরাচারী সরকার চলে গেল, গণতান্ত্রিক সরকার আসলে 91 সালের নির্বাচনের মাধ্যমে একটি ছাত্র সংসদ নির্বাচন হলো না। কিন্তু এটা নিয়ে তো আলোচনা সমালোচনা কম হচ্ছে না, মানে তারপরেও কেন যেই দল শাসক দল থাকে সেই দলের ছাত্র সংগঠন সেটি করতে দেয় না, নিজেদের সুবিধার্থে, নিজেদের স্বার্থের জায়গাটা চলে যাবে, নিজেদের যে সংহত জায়গাটা চলে যাবে। ছাত্র দলের দিকে যদি আমরা যাই, এই যে পদবঞ্চিত, আজকেও নয়াপল্টনে তারা এসেছিলেন, তালা ঝুলিয়ে গেছেন, এই জায়গাটাতেও কি মানে একই কারণ মনে করেন যে এখানে কোনো আদর্শের জায়গা নাই, কোনো চেতনা নাই, ছাত্রদের কোনো ইস্যু নেই, পুরোটাই পদ, বাণিজ্য, সুবিধা ইত্যাদি, অপরচুনিটি, সুযোগ এবং অর্থ দ্বারা পরিচালিত পুরোটাই। এর বাইরে ছাত্র দল বলেন, এবং এই যে নেতারা, তাদের অনেকের বয়স, তারা কি ছাত্র? তারা কত আগে পাশ করে গেছে, তারা এখনো ছাত্র রয়ে গেছে। আমি বদিউজ্জামান সোহাগের কথাই বলতে চাই। তিনি এখন কোথাকার ছাত্র আসলে? তিনি কবে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন, কবে ইন্টারমিডিয়েট পাশ করেছেন? একই ছাত্রদলের একই অবস্থা। ছাত্রলীগের অবস্থা আর ছাত্রদলের অবস্থা আরো ভয়াবহ। সেখানে যাদেরকে নেতা করা হয়েছে তারা কেউ কেউ আছেন যে তাদের সন্তানরাও হয়তো ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে চলে যাবেন, এই অবস্থায় আছে। ছাত্র রাজনীতির ভবিষ্যৎ তাহলে আসলে কি, মানে কোন, আমরা কি তাহলে হোসেন এরশাদের মতো বলবো যে ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যাক? ছাত্র রাজনীতি যদি ছাত্রদের ইস্যুতে, শিক্ষার ইস্যুতে না দাঁড়াতে পারে, তবে এই ছাত্র রাজনীতির জনগণের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। রেজা ভাই, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে অনিয়ম, পাবলিক বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের অনিয়ম ঘটছে, পড়াশোনার মান কমে যাচ্ছে, এগুলো নিয়ে কিন্তু ছাত্র সংগঠনগুলোর কোনো বেতন বৃদ্ধি, বেতন বাড়ানো হচ্ছে, খরচ বৃদ্ধি, কোনো কিছুতে কোনো এবং শিক্ষার মান পড়ে যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি কোনো র্যাঙ্কিং এ নাই। যদি এখন দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে বা ক্যাম্পাসগুলোতে সাধারণ ছাত্রছাত্রীরা যদি বেতন বৃদ্ধির প্রতিবাদে কোনো আন্দোলন করে, বিএনপির আমলেও দেখেছি, আমল হচ্ছে যে ছাত্রদল, ছাত্রলীগ তাদের বিরুদ্ধে হয়ে দাঁড়ায় এবং তাদেরকে পিটিয়ে বের করে দেয়, তাদের আন্দোলন থেকে সরিয়ে দেয় তাদেরকে। এখানে কি তাহলে রাজনৈতিক দলগুলি তাদের হাতে তো সমস্যা সমাধান, তারা কেন করছে না? স্টেট কোটা রাজনৈতিক দলগুলোর মরাটোরিয়াম দরকার। আরেকটি বিষয় মানু আপনার দৃষ্টি আকর্ষণ করি, ছাত্র রাজনীতির এই ভয়াবহ দিক আরেকটি কন্ট্রিবিউট করছে শিক্ষকদের রাজনীতি।
আমি জানি না সেলিম হ্যাঁ, খান আমার আমি সাথে- একমত। এবং এর সাথে একটু ব্রডারলি যদি যাই, আমি পেশাজীবীদের কেন রাজনীতি করতে হবে, আমার একটা বেসিক কোশ্চেন। আজকে চিকিৎসকরা রাজনীতি করছেন, শিক্ষকরা রাজনীতি করছেন, ইঞ্জিনিয়াররা রাজনীতি করছেন, এবং তাহলে শিক্ষক তারা রাজনীতি- এই সমাজকে কি দেবে? সেখানে তো একই কথা, একই পদ, অবস্থা, একই স্বার্থ, অবস্থা। আপনি যদি সাচিবের সুবিধা। অবস্থা দেখেন, সুবিধা। সাচিবের অবস্থা দেখেন, ইঞ্জিনিয়ারদের মধ্যে অ্যাব আছে, ড্যাব আছে, কত কিছু স্যাব আছে, এগুলো যদি দেখেন সবকিছু মধ্যে একই অবস্থার মধ্যে চলছে। এবং তারা, রেজা ভাই যেটা কিছুক্ষণ আগে বললেন যে ছাত্ররা আওয়ামী লীগকে কি দিয়েছে, আমারও একই প্রশ্ন আজকে, যে পেশাজীবীরা রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে রাজনীতি করছেন, তারা সেই রাজনৈতিক দলকে কি দিচ্ছে? না, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, পেশাজীবীরা কি নিজেদের স্বার্থে এটা করছেন নাকি ওই দল তাদের স্বার্থে তার- তাদেরকে সেখানে ব্যবহার সুবিধা। করছে? এবং আমার কিছু সেজন্য ক্ষেত্রে পদ। দল জিম্মি হয়ে গেছে এখন এদের কাছে, ফ্রাঙ্কেনস্টাইন হয়ে গেছে। আমরা আবারও আমাদেরকে একটু বিরতিতে যেতে হচ্ছে। অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পর, সাথেই থাকুন।